রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বিএনপি ক্ষমতায় গেলে সমাধানে কাজ করার আশ্বাস। শেষের পথে জামাত ইসলামী আন্দোলন টানাপোড়েন। আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত দুই দলই। শিগগিরই চূড়ান্ত হচ্ছে ৩০০ আসনে একক প্রার্থী। গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। অনেক ঘটনার সরাসরি নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী, জানিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা। পৌষের মাঝামাঝি শীতের দাপট, হিম বাতাসে জবুথবু জনজীবন। চলতি মাসেই আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ। এবং মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় প্রেসিডেন্ট মাদুরোকে সোমবার তোলা হবে যুক্তরাষ্ট্রের আদালতে। আরও বড় মূল্য দিতে হতে পারে রদ্রিগেজকে, হুঁশিয়ারি ট্রাম্পের। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে গুলশানে বৈঠকে সরকারি বেসরকারি খাতের নানা সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ২-১ দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। বেগম জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির দলীয় শোক, একই সঙ্গে চলমান আছে নিয়মিত কার্যক্রম। রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এ সময় প্রায় ২.৫ ঘণ্টা ব্যাপী তাদের বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরে ব্যবসায়ীরা জানান, বিদ্যমান জটিল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে। যে কটা পয়েন্ট বলছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে, তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে। বৈঠকের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এদিকে বিকেলে গুলশানে দলের নির্বাচন পরিচালনার জন্য নতুন কার্যালয়ে সংশ্লিষ্ট কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, আজকে তাদের সবার সামনে একটা চমৎকার সম্ভাবনার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই। প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে, কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। এদিকে সিলেটে আলাদা কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ২-১ দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা ২-১ দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেটা সঠিক সময় উপযুক্ত নির্বাচন হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বলেন, ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন।
এবার প্রথম বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। আসন সমঝোতা ও জোটে নতুন দল যুক্ত করা নিয়ে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের টানাপোড়েন এখন শেষের পথে। দূরত্ব ঘুচিয়ে ১১ দলীয় জোটের বৃহত্তর স্বার্থে একে অপরকে ছাড় দেওয়ার কথা বলছেন দল দুটির নেতারা। তারা জানান, জোটের পক্ষ থেকে শিগগিরই ৩০০ আসনেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফল করবে বলেও আশাবাদী দল দুটির শীর্ষ নেতারা। শফিক মনসুর রিপোর্ট। ফাইজলামি করতে আসছে এখানে, এটা কি ফাইজলামি নাকি? যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চান বের হয়ে যাবে। কাছে ছিল কদিন আগেই জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোটের টিকে থাকা নিয়েই সংশয় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। জাতীয় জীবনের একটি কঠিন নির্বাচন সামনে রেখে ৮ থেকে ১০, তারপর ১১ দলীয় জোট গঠন হলেও ৩০০ আসনে একক প্রার্থী দেয়া এখনো সম্ভব হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বেশিরভাগ আসনেই ফর্ম জমা দেন জোটভুক্ত দলের একাধিক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতেই টানাপোড়েনের শুরু। জামায়াতকে ইঙ্গিত করে অভিযোগের তীর ছোড়ে ইসলামী আন্দোলন। তবে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের। শিগগিরই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান দল দুটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা। জনগণও চায়, রাজনৈতিক দলগুলিও চায়। যেহেতু সবার আগ্রহ আছে, আশা করি ইনশাল্লাহ ভাঙবে না। ৩-৪-৫ দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সমাধান হওয়া সম্ভব এবং হবেও বটে, এটাই মনে করি। সর্বোচ্চ আসনে আমরা বিজয়ী হতে চাই, সুতরাং আসনের সংখ্যার চেয়ে যাতে আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন করে সিলেকশন করব আসনগুলো, প্রার্থী এমন করে দেব যে তিনি যাতে এখানে উইন করতে পারে। সাম্প্রতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে বলেও জানান নেতারা। কথাগুলি আগে হয়ে গেছে, আমরা সেটা মনে রাখতে চাই না, পুনরাবৃত্তি না হয়। আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকে যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ ৫টি পাস যাকে চলে গেছে, বাস যা চলে গেছে, এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না। যে লক্ষ্যে আমরা কাজ করছি সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারব। তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। বড় ভাই সুলভ কোনো আচরণ কেউ করছেন না, আমরা তো না, আমাদের ধারণা মতো কেউ করছেন না। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। ঐক্যবদ্ধ থাকলে ১১ দলীয় জোটের নির্বাচনে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী নেতারা। জনগণের যে অবস্থা, তাতে এই জোটকে ইনশাআল্লাহ মানে জনগণ ভোট দিবে বলে আমি মাঠ পর্যায়ে দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গুমের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে এ কথা জানান কমিশনের সদস্যরা। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশনের তথ্য মতে ১৯১৩টি অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে ১৫৬৯টি অভিযোগ সংখ্যা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কমিশন সদস্যরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে অনেকগুলো গুমের সরাসরি নির্দেশদাতা। পৌষের হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ। সরাসরি শুরুতে যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, কনকনে বাতাস, তার সাথে হাড় কাঁপানো শীতে জবুথবু মাদারীপুরের জনজীবন। বিশেষ করে ছিন্নমূল মানুষটা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের যে তাপমাত্রা তা থেকে
11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস বা কখনো 14 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তো এই শীতের কারণে শিশু এবং বৃদ্ধরা কিন্তু নানা রোগে আক্রান্ত হয়েছেন। জেলা সদর হাসপাতালে প্রতিদিনই ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে অপ্রয়োজনে বাইরে চলাফেরা না করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য সবসময় গরম পোশাক পরার কিন্তু পরামর্শ দিয়েছেন। অর্থাৎ কিন্তু এই ঠান্ডা থেকে কিন্তু শিশুরা বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এই নিউমোনিয়া হলে কিন্তু রোগ কিন্তু ভয়ানক দিকে যাচ্ছে এবং যেহেতু জেলা সদর হাসপাতালে এই মুহূর্তে আমরা খোঁজ নিয়েছি যে 40 জন শিশু শুধু শিশু ওয়ার্ডেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং তারা নিবিড় পর্যবেক্ষণ রয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু এই শৈত্য প্রবাহ আরো কয়েকদিন থাকবে, সেক্ষেত্রে শিশুরা যাতে পর্যাপ্ত গরম পোশাক পরে থাকে সে ব্যাপারে যে অভিভাবকরা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অপ্রয়োজনে যাতে কেউ ঘরের বাইরে চলাফেরা বা ঘোরাফেরা না করে সে ব্যাপারে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। আর যদি এ ধরনের রোগের কোনো উপসর্গ দেখা যায় তাৎক্ষণিক এই সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে আগামী 14 তারিখ পর্যন্ত কিন্তু এই 14 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই আবহাওয়া কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ গত কয়েকদিনে দেখেছি যে মাদারীপুরে সূর্যের কিন্তু দেখা দিচ্ছে না। সূর্য না ওঠার কারণে কিন্তু যে শহর এবং যে প্রত্যন্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু যে ছিন্নমূল মানুষ রয়েছে এবং যারা কর্মজীবী রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। অর্থাৎ খেটে খাওয়া মানুষরা যখন কাজে যাচ্ছেন তারাও কিন্তু নানা রকম আক্রান্ত হচ্ছেন। যখন আক্রান্ত হচ্ছেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে কিন্তু তারা ছুটে আসছেন এবং পর্যাপ্ত চিকিৎসা নিচ্ছেন। তো সবকিছু মিলে বলা যায় গত কয়েকদিনের তাপমাত্রায় মাদারীপুরের জনজীবন আসলে অনেকটা জবুথবু হয়ে পড়েছে। তো আমরা শীতের আরো খবর জানবো। মানিকগঞ্জে আছেন আমাদের রিপোর্টার ইউসুফ আলী, সেখান থেকে তিনি সরাসরি জানাবেন। ধন্যবাদ। তো মানিকগঞ্জের যে 3টি রোটেট ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। 7 ঘন্টা পরে কিন্তু কিছুক্ষণ আগে ফেরি চলাচল শুরু হলে এটা এখন হিমেল হাওয়া এবং তীব্র শীতে আসলে এটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা এখনো কিন্তু কুয়াশা রয়েছে, অর্থাৎ ফেরি চলাচল শুরু হলে ওটা কিন্তু ব্যাহত হচ্ছে। এই রোটেট হাড় কাঁপানো শীত আর ফেরি বন্ধ থাকায় কারণে এই অঞ্চলের 3টি রোটে চরম দুর্ভোগে পোহাচ্ছিলেন যাত্রী, শ্রমিক এবং ব্যবসায়ীরা। কিছুটা স্বস্তি আসলেও এখনো কিন্তু তা ব্যাহত হচ্ছে। অপরদিকে কয়েকদিন ধরে সূর্যের কোনো দেখা না মিলায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানিকগঞ্জের কৃষকদের কৃষিকার্য। হাড় কাঁপানো শীতে কেউ ঘর থেকে বের হতে পারছে না। বলতে গেলে চারদিকে শীতে স্থরবড় অবস্থা বিরাজ করছে। প্রায় প্রতিদিনই পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোডে 7 ঘন্টা, 8 ঘন্টা, কখনো 10 ঘন্টা ধরে বন্ধ থাকছে ফেরি চলাচল। তবে হাড় কাঁপানো শীত এবং শীতে সবচাইতে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ সহ শিশু ও বয়স্করা। এদিকে শীত বস্ত্রের অভাবে কষ্ট করছেন ছিন্নমূল মানুষ। অন্যদিকে বয়স্ক মানুষ সহ শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এতে অর্থনৈতিক অবস্থাও দিন দিন স্থবিরতা নেমে আসছে। ঘাট এলাকায় দীর্ঘ সারি থাকলেও যতটি ফেরি ছিল সবকটি ফেরি লোড নিয়ে এখন ছেড়ে দেওয়ায় কিন্তু ঘাট এলাকাতে যানবাহন সংখ্যা কমে গিয়েছে এবং ঘাট এলাকাতে যারা এখনো রয়েছে তারা কিন্তু হিমেল হাওয়া এবং শীতে বেশ কষ্ট করছে। আমরা একটা কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে যদিও এখন ফেরি চলাচল শুরু করেছে, মাঝনদীতে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকায় ফেরিগুলো কিন্তু আটকে যাচ্ছে। কিছুক্ষণ পর পর ছাউন দিচ্ছে, কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য খুব সতর্ক অবস্থায় তারা রয়েছে। এছাড়াও কিন্তু হিমেল হাওয়া এই যে অবস্থায় আমরা ঘাট এলাকাতে রয়েছি এই জায়গাতে এই মুহূর্তে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। অর্থাৎ বলা চলে শীতের যে তীব্রতা তাতে কিন্তু খুব কঠিন আকার ধারণ করেছে ঘাট সহ পুরো জেলায়। অর্থাৎ বলা হচ্ছে যে শিশু এবং যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু সবচেয়ে জেলাতে বেশি বিভিন্ন যে শীতজনিত কারণে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। যে যেখানে আছে তারা কিন্তু বের হতে পারছে না এবং হাড় কাঁপানো শীতে তারা কিন্তু কষ্ট করছে।
পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রুটের যে কয়টি ফেরি রয়েছে সেই ফেরিগুলোতে থেকে যারা কাজ করছে তারাও কিন্তু বেশ কষ্ট করছে। আমরা কথা বলেছিলাম যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা বলছেন যে এই যে হাড় কাঁপানো শীত, এই শীতে কিন্তু এখন যে সময়টা অনেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করলেও এই মুহূর্তে তারা শীতবস্ত্র না পায় বেশ কষ্ট করছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে শীতের কারণে মানুষ অতি কষ্টে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ এবং তার আগে মাদারীপুর থেকে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। শহর থেকে গ্রাম, হাট বাজার কিংবা চায়ের আড্ডা, সবখানেই এখন ভোটের প্রসঙ্গ। প্রার্থীদের নিয়েই চলছে ভোটারদের নানা হিসেব নিকেশ। ময়মনসিংহের নানা সমস্যা, সংকট আর সম্ভাবনা নিয়ে চলছে আলাপ আলোচনা। উন্নয়ন, কর্মসংস্থান আর নাগরিক সেবার মান উন্নয়নে আগামীর সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা স্থানীয়দের। তাই শুধু প্রতিশ্রুতিই নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনার কথাই শুনতে চান ভোটাররা। চায়ের আড্ডায় ময়মনসিংহবাসীর সেই প্রত্যাশার কথা তুলে ধরেছেন ওবায়দুল হক, ক্যামেরায় ছিলেন গগন পণ্ডিত। আমি আছি ময়মনসিংহ ৪ সদর আসনের কাচারীঘাট এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেয়া ভোটারদের প্রত্যাশার কথা জানবো। ওনারা যেন জনবান্ধব হয়, আমাদের প্রত্যাশা এটা থাকবে। মাদক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বেকার সমস্যা লাঘবের জন্য প্রতিটি জনপ্রতিনিধি কাজ করবেন, তাহলে এই দেশটি এগিয়ে যাবে। তাদের কাছে প্রত্যাশা থাকবে তাদের যাতে নির্বাচনের পরবর্তীতেও তারা যে দেশের এবং দেশের মানুষের জন্য তাদের যে কমিটমেন্টগুলো আগে বলে থাকে সেগুলো বাস্তবায়ন করবে। ওনাদের দরজা যেন সর্বস্তরের মানুষের জন্য সব সময় খোলা থাকে। আমরা যে তৃতীয় মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু ভালোবাসার অভাব, তাদের ক্ষুধার অভাব, তাদের যে ভালোবাসার ক্ষুধা, এটা আমরা একটু চাই। সো সেই জায়গা থেকে একটু সুযোগ সুবিধা দিলে আমরা হ্যাপি। ওনারা যেন এই যে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ, ওনাদের কথা যেন শোনেন। Thai Aluminium. The better is now the best. অবশেষে বরিশালে পিএসএ প্ল্যান্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিটা বাদ দিয়ে দ্বিগুণ দামে বেসরকারি খাত থেকে অক্সিজেন কেনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপরেই জেলার সিভিল সার্জন সরকারি অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেন। অপূর্ব রিপোর্ট। উৎপাদন ও সরবরাহের উদ্দেশ্যে সিলিন্ডারে রিফিল করা হচ্ছে অক্সিজেন। বরিশালের পিএসএ অক্সিজেন প্লান্টটিতে কর্মব্যস্ততা হঠাৎ করেই বেড়ে গেছে। বরিশাল সদর হাসপাতাল চত্বরে সরকারের নির্মিত অক্সিজেন প্লান্টটি 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা পূরণ করাও সম্ভব। তবে সক্ষমতা থাকতেও এটি অকার্যকর করে রাখার অভিযোগ ওঠে। যেখানে সরকারের অক্সিজেন প্লান্টে উৎপাদন খরচ মাত্র 2.5 টাকা, সেখানে বেসরকারি খাত থেকে 45 টাকায় কেনা হয় অক্সিজেন। অনিয়ম নিয়ে গত 24শে নভেম্বর অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। পরে 14ই ডিসেম্বর এক লিখিত চিঠিতে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। ঘন্টায় প্রায় 60,000 লিটার পরিমাণ অক্সিজেন আমরা উৎপাদন করতাম, কিন্তু এখানে ব্যবহার হতো 2,000 লিটার। আমরা এইটুকু কাজ করে বসে থাকতাম। আমাদের এই প্ল্যান দীর্ঘদিন যাবৎ কার্যত অচল ছিল। সিভিল সার্জন স্যারের উদ্যোগে আমরা বরিশালের উপজেলাগুলোয় সরবরাহ করার জন্য আগাচ্ছি সামনে। সরকারের অক্সিজেন প্লান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে বেশি দামে কেনার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ। আমরা যদি এই প্লান্ট দিয়ে অন্যান্য হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে পারি, একদিকে রোগী যেমন উপকৃত হবে, তেমনি দেশের অর্থনৈতিকটাও আমরা কিছুটা হলেও সেভ করতে পারব। কেবল 2023-24 অর্থবছরই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার 9 সরকারি হাসপাতাল 2,41,813 লিটার অক্সিজেনের জন্য খরচ করে 1,10,00,000 টাকা। বেসরকারি খাত থেকে লিটার প্রতি দর পড়ে সেখানে 45 টাকা। আর সরকারের প্ল্যান্ট থেকে অক্সিজেন নিলে সর্বোচ্চ দর পড়ত 20 টাকায়, বলছেন অক্সিজেন উৎপাদনকারীরা। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। 3 জন চিকিৎসক দিয়ে চলছে পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
রোগীদের অভিযোগ, সব পদে জনবল সংকটের পাশাপাশি রয়েছে ঔষধের অপ্রতুলতা, এমনকি হয় না বেশিরভাগ পরীক্ষাও। এতে রোগীদের ভোগান্তির পাশাপাশি হিমশিম অবস্থা কর্মকর্তাদেরও। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। 1997 সালে প্রতিষ্ঠার পর 1998 সালে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয় পটুয়াখালী দুমকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে। বর্তমানে হাসপাতালটিতে 22 জন চিকিৎসকের জায়গায় কর্মরত মাত্র 3 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 60টি পদের বিপরীতে কর্মরত মাত্র 22 জন। হয় না কোনো অপারেশন, বন্ধ বেশিরভাগ পরীক্ষা। এ কারণে রোগীদের বাধ্য হয়ে যেতে হয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। চাহিদা মতো মিলছে না ওষুধ, পাশাপাশি অপরিচ্ছন্নতারও অভিযোগ রোগীদের। দুমকি হসপিটালে আমরা বড় ধরনের কোনো চিকিৎসা পাই না। আমাদের বড় ধরনের চিকিৎসা নিতে হলে পটুয়াখালী সদর হাসপাতাল দেখতে হবে। আমরা গরিব মানুষ, যদি সরকারি হাসপাতালে যদি সরকারি সেবাই না পাই, তাহলে সরকারি হাসপাতাল দিয়ে কি দরকার? আর একটা টিসে 5,000 1,000 টাকা চাই, তো মুই টিসি করাম না, আল্লাহ মারলে মারুক। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। আমাদের এখানে নতুন কোনো জনবল আসলে আর কোনো নিয়োগ হয়নি, যে জন্য আমাদের যে পরিমাণ স্ট্রাকচার দাঁড় করানো, কিন্তু সে পরিমাণ আমাদের আসলে জনবল নাই। অবশ্য শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। ও সময়ের ভিতরেই এই কাজটা আবার যেহেতু 1.5 বছরের মতো বন্ধ ছিল, ওটা আবার নতুন করে শুরু হচ্ছে। 2 নম্বর হচ্ছে জনবল সংকটেও আমরা আসলে প্রচণ্ড ভুগছি। আপনারা জানেন যে ডাক্তারের প্রচণ্ড সংকট, এর নিয়োগের জন্য এবং এনাদের প্রদানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। 2008 সালে হাসপাতালটি 31 শয্যায় উন্নীত করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় আরও থাকছে। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ বিসিবির। আমলে নিল আইসিসি বিসিসিআইয়ের বিরোধিতা। চলতি বছরই বাড়বে তৈরি পোশাক, চা বাগান, বেসরকারি পাটকল সহ 13 খাতের মজুরি। উচ্চমূল্যের বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করেন শ্রমিক প্রতিনিধিরা। তবে মজুরি কাঠামো নিয়ে শ্রম অসন্তোষ এড়াতে সুনির্দিষ্ট পদ্ধতি চায় মালিকপক্ষ। বাড়তি ব্যয়ের চাপ কমাতে ক্রেতা প্রতিষ্ঠান থেকে পণ্যের ন্যায্য মূল্য উদ্যোক্তারা যাতে পান তা নিশ্চিতে শ্রমিকদেরও এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। ব্যয় বৃদ্ধি বিবেচনায় দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন কিংবা শ্রমিক অসন্তোষ সাধারণ চিত্র। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় গেল বছর নভেম্বরে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার, যেখানে 5 বছরের পরিবর্তে 3 বছর পর পর শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সবশেষ 2023 সালের 1 ডিসেম্বর তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি 8,000 থেকে বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করে দেয় নিম্নতম মজুরি বোর্ড। পোশাক ছাড়াও চা বাগান, বেসরকারি পাটকল, নিরাপত্তা কর্মী সেবা সহ 13 খাতে সবশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার 3 বছর পূর্ণ হয়েছে বা চলতি বছর পূর্ণ হবে। সে হিসাবে নতুন বিধানে এসব খাতে বাড়াতে হবে মজুরি। তাদের বেতনটা সবসময় একটা এমন জায়গা থাকে যে কোনো মতে তারা বেঁচে থাকে, তো সেইটার সময় আমাদের মজুরিটা যে 3 বছর করা হয়েছে, আমি মনে করি শ্রমিকদের জীবন মান উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে মজুরি স্ট্রাকচারের মধ্যে অনেক প্রবলেম আছে, এবং সেটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে 65% বেসিক থেকে এখন কিন্তু 51% চলে আসছে। যদিও নতুন অধ্যাদেশের বেশ কিছু বিধান প্রত্যাখ্যান করেছেন শিল্প উদ্যোক্তারা, তবে 3 বছর অন্তর মজুরি বাড়াতে আপত্তি নেই তাদের। এক্ষেত্রে মজুরি নির্ধারণে সুনির্দিষ্ট পদ্ধতি চান তারা। প্রতি 5 বছর পরে যেই একটা অশান্তির সৃষ্টি হয়, একটা শ্রম অসন্তোষের তৈরি হয়, এবং বেশ অনেক দিন নেগোসিয়েশন করে আমাদের এই শ্রম অসন্তোষ থেকে দূরে চলে আসতে হয়। আমাদের প্রোডাক্টিভিটি এবং প্রোডাকশন ডেফিনেটলি হ্যাম্পার করে, এবং এটা বায়ারদের জন্য একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। বেতন বৃদ্ধির চাপ যেন উদ্যোক্তারা সহজে বহন করতে পারেন, সেজন্য পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
আমাদের উদ্যোক্তারা যাতে 3 বছর পর পর মজুরি পুনর্বীক্ষণ করা হবে, এটা যাতে তারা দেওয়ার সক্ষমতা যাতে রাখতে পারেন, সেই জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা তাদেরকে দেওয়া দরকার সেটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে। এতগুলো যে সবুজ কারখানা আছে, কিন্তু দাম পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেই সুবিধাগুলো পাচ্ছি না। এখন এই ট্রেড ইউনিয়নগুলো যদি তাদের ভয়েসটা রেজ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তখন দেখা যাবে কি যে একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হচ্ছে। এখন পর্যন্ত 42টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করে আসছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন আইন হওয়ার পর আরও 17 খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণের কাজ চলমান রয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা। নৌবাহিনীর টহলে নারী ও শিশু সহ 263 জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানব পাচার চক্রের 10 সদস্যকে। উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। স্বপ্ন মালয়েশিয়া যাওয়ার, তাই তো বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি পেরিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা। সেন্ট মার্টিন দ্বীপের অদূরেই থেমে যায় সে যাত্রা। নৌবাহিনীর টহল জাহাজ স্বাধীনতার অভিযানে আটক হয় একটি কাঠের ট্রলার। এতে নারী, পুরুষ ও শিশুসহ 273 জন আটক হন। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই রোহিঙ্গা। তাদের সঙ্গে ছিল মানব পাচার চক্রের 10 জন সক্রিয় দালাল। নৌবাহিনী জানায়, সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় 30 মাইল দক্ষিণ পশ্চিমে ট্রলারটির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। এ সময় সংকেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। গত 2 দিন আগে আইসা দালালের দেয়া টেকনাফ দিয়ে উঠছি। উঠার পর এরা আমাদেরকে নিয়ে যায় এক বুড়ের মধ্যে নিয়ে যাওয়ার পর নৌবাহিনী আমাদেরকে গ্রেপ্তার করছে। অনেকদিন ধরে প্রোগ্রাম করছি, ইনশাল্লাহ আর গিয়ে হঠাৎ করে এর বিপর্যন্ত ও গিয়ে ওই এর আর দর্জি। সেন্ট মার্টিন থেকে ট্রলার যোগে রোববার বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে নিয়ে আসা হয় ট্রলারটি। জব্দকৃত ট্রলার যাত্রী ও দালালদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে নৌবাহিনী। মালয়েশিয়া মানে কি ফসিলে দালালের 3.5 লাখ টাকা করে দেওয়া করবে আর কি। 1.5 লাখ টাকা দিবা আর 1.5 লাখ টাকা নতুন দিবা। 1.5 লাখ টাকা মাপ দিবা লাগে, 1.5 লাখ টাকা দিয়ে তোমার মালয়েশিয়া গুলি পাবে। আটককৃতদের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উপকূলে বাঁধ না থাকায় ঘরবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। এখন সেই বাঁধ নির্মাণ প্রকল্পের কারণে ঘরবাড়ি হারাতে বসেছে ভোলার 2 শতাধিক জেলে পরিবার। পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত প্রকল্পে পুনর্বাসন সহায়তা না থাকায় দিশেহারা ভুক্তভোগীরা। ক্ষতিপূরণের বরাদ্দ না থাকায় নির্বিকার কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ক্যামেরায় নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ঘরের মধ্যে ফেলা হচ্ছে বালু, বেড়িবাঁধ নির্মাণের কাজে হাতছাড়া হচ্ছে নিজের ভিটেমাটি। অসহায় চোখে উদ্বাস্তু হওয়ার আতঙ্ক। ভোলার তজুমুদ্দিনের জেলেপল্লীর 2 শতাধিক পরিবার জানে না কোথায় হবে বাসস্থান। মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়েছিলেন দালালকান্দি গ্রামের মাইনুর বিবি। 7 বছর আগে সুইলিজ গেট এলাকায় 2% জমির উপর ঘর তুলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে এবার ঘরের জমিটুকু পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মধ্যে পড়ায় আশ্রয়হীন হওয়ার আতঙ্কে দিশেহারা মাইনুর বিবি। মরতে আর কোনো মরণের কোনো ইয়া না। আমরা এই বাঙ্গার পরে আমরা একা কোনো থাউন না যাগন, আমরা গাঙ্গে ফারি জাপ দিতাম, আর নলে আমরা ফারি বেকু যে মাটি হালাইবে বেকুর তলা আমরা হুই থাকতাম, আর কোনো উপায় নেই আঙ্গ। মাইনুর বিবির মতো একই অবস্থা চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি, কাজীকান্দি ও ভুয়াকান্দির জেলেপল্লীর পরিবারগুলোর। 2018 সালেও বাঁধ নির্মাণের জন্য ঘরবাড়ি সরাতে হয়েছিল তাদের। এবারও কোনো ধরনের পুনর্বাসন সহায়তা ছাড়াই তাদের বাড়িঘরের উপর দিয়ে নতুন বাঁধ নির্মাণ শুরু হচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে নদীর পাড়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আবেদন করেছে সংশ্লিষ্ট দপ্তরেও। জায়গা দেই না দেখে, ঘর সারি না দেখে আমাকে ঘর দুয়ার ভাঙ্গা লাইতে আছে, আমাকে এনতে উড়িয়ে দিতেছে। আমরা যাবো কই? এখন আমরা নিরুপায় অসময় মানুষ, আমরা এখন কই যাবো? আমরা বেরিয়ে চাই ফুক ছেড়ে দিন হোক,
আর নইলে মানুষের ক্ষতিপূরণ দেখ। যদি বেরি পশ্চিম দিয়ে নেয় তাহলে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, আর না হয় আমাদের লাশের উপর দিয়ে বেরিয়ে নিতে হবে। পুনর্বাসন করতে হবে। এদিকে এলাকাবাসীর বাধার মুখে এগুচ্ছে না বাঁধ নির্মাণ। ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণের কোনো বরাদ্দ না থাকলেও তাদের সহায়তা করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা আপাতত বলতেছে যে কাজটা বন্ধ রাখতে, আমরা বন্ধ রাখছি, কিন্তু আর আমাদের বাকি কাজগুলো চলমান আছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তাদের আসলে কতটুকু সহযোগিতা করতে পারবে তারা এই বিষয়টা একটু দেখতেছেন, কারণ যেহেতু প্রকল্পের আওতায় কোনো তাদের পুনর্বাসনের কোনো সংস্থান নেই, তাদের সাথে সমন্বয় করে আমরা বিষয়টা আসলে সমাধানের চেষ্টা করতেছি। উপকূলে বাঁধ নির্মাণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে তজুমুদ্দিনে 6.2 কিলোমিটার বাঁধ, 2টি পানি নিষ্কাশন অবকাঠামো ও নদীর তীরে প্রায় 2 লাখ ব্লক স্থাপন করা হবে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দীর্ঘদিন সংস্কার হয়নি পিরোজপুরের নাজিরপুর বৈঠা কাটা সড়কের। 24-এ 1 বছর মেয়াদী সংস্কার প্রকল্পের কার্যাদেশ হলেও তা আর আলোর মুখ দেখেনি। এই অবস্থায় ভাঙা সড়কে চলাচলে ভোগান্তিতে 5টি ইউনিয়নের বাসিন্দারা। উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ থাকায় কাজ বন্ধ রয়েছে। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুষ্ক মৌসুমে ধুলায় ছেয়ে গেছে চারদিক, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বৈঠাকাটা সড়কের। সমস্যা সমাধানে 2024 সালে সংস্কারের কার্যাদেশ হয়, যার দায়িত্ব পায় মেসাস ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের জুন থেকে 2025 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোনো কাজই শুরু হয়নি। এদিকে ভাঙা সড়কে চলাচল করে ভোগান্তিতে 5টি ইউনিয়নের বাসিন্দারা। এরকম রাস্তা মনে কোনো দেখিনি, বাংলাদেশে প্রথম দেখলাম এরকম বাজে একটা রাস্তা। অসুস্থ রোগী নিয়ে যাইতে খুবই সমস্যা। এই রাস্তার এমন একটা বিহাল দশা, কোনো অ্যাম্বুলেন্স যদি খবর দেওয়া হয় আমাদের এই রাস্তায় আসে না। যতদিন আছি ভোগান্তিতেই থাকা লাগবে, কারণ এরা এই 17 কিলো রাস্তায় কেউ খেয়াল করে না। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিডির কোনো কর্মকর্তা। তবে উপজেলা প্রশাসক বলছে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ থাকায় কাজ বন্ধ রয়েছে। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে, প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। নাজিরপুর বৈঠাকাটা সড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছিল প্রায় 44 কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেজকে
ইউরোপকে এই সতর্কতা দেন ট্রাম্প। মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি। অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানায়, অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী IS-এর গোপন অস্ত্র ভান্ডার লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ বাংকার ও টানেল নেটওয়ার্ক ধ্বংসে ব্যবহার করা হয়েছে গাইডেড বোমা। লন্ডনের ভাষ্য মতে IS-এর পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে সামরিক চাপ অব্যাহত রাখার স্পষ্ট বার্তা দিতেই এই অভিযান। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি দামেস্ক। মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে সামরিক চাপ জোরদার করেছে পশ্চিমারা। রোববার সিরিয়ায় ইসলামিক স্টেট বা IS-এর একটি ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারে যৌথ বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান ফরাসি যুদ্ধবিমান বাহিনীর সঙ্গে এই অভিযানে অংশ নেয়। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর কর্মকর্তারা নিশ্চিত হন, সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় থাকা ওই স্থাপনাটি IS অস্ত্র ও বিস্ফোরক মজুদের জন্য ব্যবহার করছিল। গভীর রাতে চালানো হামলায় ভূগর্ভস্থ বাংকারে প্রবেশের একাধিক টানেল লক্ষ্য করে পেওয়ে 4 গাইডেড বোমা ব্যবহার করা হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় বেসামরিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে। টাইফুন FGR-4 যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করে ভয়েজার ট্যাঙ্কার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই অভিযান প্রমাণ করে IS পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ লন্ডন। তিনি অভিযানে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান। 2014 সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়া ও ইরাকে IS লক্ষ্য করে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে রয়্যাল এয়ার ফোর্স। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও সিরিয়া ও ইরাকে IS-এর 5 থেকে 7,000 যোদ্ধা সক্রিয় রয়েছে। গত নভেম্বরে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে সিরিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন IS বিরোধী জোটে যোগ দেয়। এই জোটের লক্ষ্য IS-এর অবশিষ্ট শক্তি নির্মূল করা। এই যৌথ বিমান হামলাকে IS-এর অবকাঠামো দুর্বল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জার্মানিতে তীব্র তুষারঝড় ও শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিনে তুষারপাতের কবলে প্রায় কয়েকশো যানবাহন দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাতিল হয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটের কয়েকশো ফ্লাইট, অচল অবস্থা রেলপথেও। এদিকে বার্লিনের দক্ষিণে নাশকতার কারণে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। কয়েকদিনের টানা তুষারপাতে স্থবির জার্মানির জনজীবন। সড়ক কিংবা রেলপথ সবখানেই 10 থেকে 50 সেন্টিমিটার তুষারে আবৃত। তুষারপাতের কারণে হামবুর্গ ও নর্থ রাইন ওয়েস্টফালেন সহ দেশটির কয়েকটি বিমানবন্দরে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। এতে ভোগান্তির শিকার কয়েক লাখ যাত্রী। অচল অবস্থা বিরাজ করছে রেলপথেও। এদিকে বার্লিনের দক্ষিণে ছেলেনডর্ফে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার পুড়িয়ে দিয়েছে একদল দুষ্কৃতকারী। এই ঘটনায় বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন কয়েক লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। এমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নতুন বছরে ছুটি থাকায় অনেকেই আইস স্কেটিং করছেন পরিবার পরিজন নিয়ে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বাল্টিক সাগর থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েকদিন জার্মানি জুড়ে শীত জেঁকে বসতে পারে। পাশাপাশি তুষার ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বছরের শুরুতেই জার্মানি জুড়ে তীব্র তুষারপাত যেমন প্রকৃতি ও পরিবেশের জন্য স্বস্তির, তেমনি দেশটির সড়কে মহাসড়কে হাজারো যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হওয়া ছাড়াও বার্লিনের দক্ষিণে কমপক্ষে 2 লাখ মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হওয়াটা অবশ্যই চ্যান্সেলর ম্যাটসের জন্য নতুন চ্যালেঞ্জ। এই বিপর্যয় দ্রুত কেটে যাবে এমনটাই প্রার্থনা সবার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে তা নিশ্চিত করেছে বিসিবি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা মোটেও ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট সমর্থকরা। শুধু তাই নয়, বিষয়টি আমলে আনা হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও। 24 ঘন্টা ব্যবধানে তার সমুচিত জবাব দিল বিসিবি। মোস্তাফিজকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে যে কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট বোর্ড, তার আভাস ছিল আগেই। বিষয়টি নিয়ে জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা, যেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত সফরে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি, যা চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড। আইসিসিকে চিঠি দিয়েছি আমরা, বিসিবি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি, আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না, কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তা সংশয় আছে। কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে, আমাদের দর্শক থাকবে, আমাদের সংগঠকরা থাকবে, তো তাদের নিরাপত্তা একটা ইস্যু। এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে, তো সেটা আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকির কারণ। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও শেষ ম্যাচ মুম্বাই। আপত্তি জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। আমরা চাচ্ছি ইন্ডিয়া আমরা যাব না, তারপরে ভেন্যু যদি আইসিসি ঠিক করে যে বাংলাদেশে খেলা হবে বা শ্রীলঙ্কায় খেলা হবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ভারত না যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ আমরা নিরাপত্তা বোধ করছি না। বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিরাপত্তা আমাদের প্রথম কাজ, এবং আমাদের ক্রিকেট নিরাপদ রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাআল্লাহ। এদিকে আইপিএল খেলতে বিসিসিআইকে দেয়া মোস্তাফিজের এনওসিও বাতিল করেছে বিসিবি। ভারত ক্রিকেট বোর্ড পরবর্তীতে মোস্তাকে খেলাতে চাইলেও বাংলাদেশ তাকে আর ভারত পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে আইসিসিকে বিসিবির চিঠি পাঠানোর বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধের বিরোধিতা করেছে বিসিসিআই। তবে বাংলাদেশের দাবি আমলে নিয়েছে আইসিসি। বিচার বিশ্লেষণের পর 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কিছু ভারতীয়র অদূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু। কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকতো আইপিএলে, আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন। কিন্তু তার হলো কই? মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই, আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ, তাদের দেশে পুরো দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক? তাই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি। এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে। ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে, বিসিসিআই এর সুরও তেমনই। সম্প্রচার, যাতায়াত, ক্রু সহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা। যদিও আইসিসি কিছুটা কৌশলী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে। চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা। বিসিসিআই যেমন বলছে ভেন্যু পরিবর্তন সম্ভবই না, তেমন গোয়ার তুমি করছে না আইসিসি। জানা গেছে 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, কেননা আইসিসির চেয়ারম্যান জয় শাহ নিজেই ভারতীয় এবং বিসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা। তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ঘুরে এসে সিলেটেই আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া নবাগত নোয়াখালী আশাবাদী সিলেট টাইটান্সকে হারিয়ে জয়ের সূচনা, জানিয়েছেন নোয়াখালী পেসার মেহেদী হাসান রানা। অন্যদিকে জয় চায় সিলেটও। দু দলের ম্যাচ শুরু দুপুর 1টায়। তারেক হাসান শিমুলের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে বড় বিপাকে পড়তে হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। সিলেটে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রাম পর্ব খেলতে দলটি চলে গিয়েছিল বন্দর নগরীতে। সূচি পরিবর্তন করায় আবারও বাধ্য হয়ে ফিরতে হয়েছে চায়ের দেশে। চট্টগ্রাম থেকে সিলেটে এসেও বিপাকে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। হোটেল পাওয়া নিয়ে বিড়ম্বনা পোহাতে হয়েছে। এসব ঝক্কি ঝামেলা মিটিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে খালেদ মাহমুদ সুজনের দল। দলটায় যোগ দিয়েছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। একই দলে আছেন তার ছেলে এহসানুল্লাহ। বাবা ছেলে অনুশীলন করেছেন একই সঙ্গে। ম্যাচেও হয়তো দেখা যাবে তাদের। স্বাগতিক সমর্থকদের সামনে জয় পাওয়া কঠিন হলেও আশাবাদী নোয়াখালী এক্সপ্রেসের বোলার মেহেদী রানা। হারছি এটা তো আসলে এখনো কিছু বলতে চাচ্ছি না। একটা ম্যাচ জিতার পর আসলে সবকিছু ঠিক হয়ে যাবে আমি আশা করি। আর ব্যাটিংটা আমাদের মনে হয় ব্যাটিংটা আর একটু ভালো করলে ভালো হয়, বলারদের জন্য সহজ হয়ে যায়। তো আমাদের দিন শেষে কিন্তু বলার ব্যাটসম্যানরা রান করতে হবে। রান করতে পারলে আশা করি যে বলারদের জন্য ইজি হবে। সৌম্য ভাই, নই ভাই আসছে, আশা করি যে টিমটা আরও অনেক ব্যালেন্স হয়েছে আমাদের ব্যাটিং সাইড। আর অলরাউন্ডারের যে একটা ছিল ওইটাও আমাদের নই ভাই আসছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আশা করি। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি নবাগত দলটি। এর মাঝে দলটির ট্রেনারকে নিয়ে সন্দেহভাজন কর্মকাণ্ডের খবর প্রকাশ হয়েছে। এমন পরিস্থিতিতে দল হয়ে খেলা কতটা কঠিন ক্রিকেটারদের জন্য মানিয়ে নিতে হবে, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চাবো যে ওই টাইমটা যতটুকু ওভারকাম করা যায়। আমাদের কাজ হলো পারফর্ম করা, ঠিক আছে? বাদ পড়বো আবার ডুববো, এটাই স্বাভাবিক। একটা ম্যাচ জিতলে আমি মনে করি যে আমাদের নেক্সট যে খেলাটা আছে ওটা আমরা উইন হলে আমার মনে হয় যে সবাই খুশি হবে। চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় গ্রুপ পর্বে প্রায় সব ম্যাচ ঘরের মাটিতে পাচ্ছে সিলেট টাইটান্স, কিন্তু তারপরও কেন যেন অচেনা ছন্দে তারা। দলটাতে আছেন মেহেদী হাসান মিরাজ, পারভেজ ইমন, নাসুম আহমেদদের মতো বড় তারকা। বিদেশি মোহাম্মদ আমের, ইথান ব্রুকস, ওমর জাইরা পারফর্ম করছেন নিয়মিত। তবু যতটা দাপট দেখানোর কথা তার ধারে কাছেও নেই দলটা। তবে দুর্বল নোয়াখালীর বিপক্ষে জয় হাতছাড়া করতে চাইবে না সিলেট টাইটান্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। লা লিগায় রিয়াল বেতিসকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে হ্যাট্রিক করেছেন গনজালো গার্সিয়া। শুরুতে বেশ কয়েকবার সুযোগ হারালেও 20 মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। দারুণ হেডে গোল করেন গনজালো গার্সিয়া। 56 মিনিটে ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে নিয়ে যান রাউল অ্যাসেনসিও। 3 গোল হজমের পর 66 মিনিটে হার্নান্দেজের গোলে ঘুরে দাঁড়ায় বেতিস। তবে 82 মিনিটে হ্যাট্রিকের পাশাপাশি দলকে বড় জয় উপহার দেন গনজালো গার্সিয়া। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বিএনপি ক্ষমতায় গেলে সমাধানে কাজ করার আশ্বাস। শেষের পথে জামাত ইসলামী আন্দোলন টানাপোড়েন। আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত দুই দলই। শিগগিরই চূড়ান্ত হচ্ছে 300 আসনে একক প্রার্থী। এবং গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। অনেক ঘটনার সরাসরি নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী, জানিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা। এই ছিল সকালের সময়ের পর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।